যশোর সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি নিহতের অভিযোগ। ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ৪, ময়দান এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক হতে পারবে কি না আইনজীবীদের মিশ্র বক্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, সকালে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের ৩০ গজ ভেতরে জাহাঙ্গীর আলম নামে একজনের মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, পিটি এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার জানায়, গতরাতে চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তে গিয়েছিলেন জাহাঙ্গীর। অপরদিকে সাবু হোসেন সীমান্তের ইছামতি নদী দিয়ে গরু পারাপারের সময় বিএসএফের হাতে আটক হন। পরে রাতেই আহত অবস্থায় বাংলাদেশে ঢুকেন সাবু। ভোর ৪টার দিকে মারা যান তিনি। এছাড়া শার্শা সীমান্ত থেকে আজ বিকেলে মেলে সাকিবুল হাসান নামে আরও একজনের মরদেহ। নিহত স্বজনদের অভিযোগ, বিএসএফের নির্যাতনেই মৃত্যু হয়েছে তাদের। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। গত রাত ৩টার দিকে সাতপন্থীরা ইজতেমা মাঠে আসলে তাদের সঙ্গে এই সংঘর্ষ হয়। অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকে। এ সময় জুবায়ের অনুসারীরা তাদের বাধা দেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনাস্থলেই ২ জন নিহত হয়, আহত হয় অন্তত শতাধিক। আমাদেরকে মাঠে ঢুকতে দিতে চায় নাই, যদিও তাদের কার্যক্রমের সময় আমরা বাধা দিই নাই। আমরা আসার সময় আমাদেরকে বাধা দিচ্ছে তারা, গাড়িগুলো বাসগুলোকে তারা আটকাই দিচ্ছে, আসতে দেয় না। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। ইজতেমার মাঠ ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বিশ্ব ইজতেমার মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়ার অবকাশ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দোষীদের আইনের আওতায় আনারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। তবে সেখানেও সংঘর্ষের পর বিরাজ করছে থমথমে অবস্থা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব ইজতেমা মাঠের সংঘর্ষে আহতদের চিকিৎসা চলছে। মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের অনুসারীরা সেখানেও বাক বিতণ্ডায় জড়ায়। ঘটনার সূত্রপাত নিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসে সংঘর্ষের কারণ। সর্বপ্রথমে মাদ্রাসার ভিতরে ঢুকছে। মাদ্রাসার ভিতরে ছেলেগুলো ঘুমাইছিল, অল্প বয়সে 14-15 বছরের ছেলেগুলার পৃথিবীর কোনো নিয়ম নাই, কাফের হইল ছাত্রদের উপর আক্রমণ করা। পাল্টাপাল্টি দোষারোপেও দুই অনুসারীদের ক্ষোভ প্রকাশ পায়। হামলা করার পরে আমরা বুঝতে পারলাম যে না, তারা সাত বাহিনী, তারা আমাদের বেশ ধরে আসছিল ভিতরে এবং আমাদেরকে আতঙ্কিতভাবে হামলা করেছে। ওরা কোন আল্লাহর জন্য করে যে মানুষের রক্ত নিয়ে মানুষের মাথা ফাটা ঘুমন্ত অবস্থায় মানুষকে মেরে ফেলাইবা? কেন এটা পাইছে কোথার থেকে? হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়ের ওই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানেরও আহ্বান জানান তিনি। ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিব। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। তাবলিগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুরাগ তীরবর্তী রাজধানীর অংশে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। এই অবস্থায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়েছেন। এদিকে সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন
জুবায়েরপন্থী আলেমরা। সাতপন্থী 30 আলেমের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে তুরাগ নদের তীরবর্তী রাজধানীর ঢাকার অংশে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা 10 নম্বর সেক্টর এবং সংলগ্ন তুরাগ নদের দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ডিএমপি। এর আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের 5 জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সাদপন্থীরা। পরে সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ, কেউ মাঠের মধ্যে থাকবে না, সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন। মাওলানা রেজা আরিফের ঘোষণার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন সাদপন্থীরা। পরে সরকারের পক্ষ থেকে ময়দানের দায়িত্ব নেওয়া হয়। এদিকে সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থী আলেমরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 7 জন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এই দাবি জানান। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। অপরদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের পর কাকরাইল মসজিদে সমবেত হন জুবায়েরপন্থী আলেমরা। সাদপন্থীরা ষড়যন্ত্র বিভেদ সৃষ্টিকারী এমন মন্তব্য করেন তারা। 3:30 থেকে 4:45 দিক দিয়ে ওরা কি করছে, ইট পাথর দিয়া সমানে নিক্ষেপ করা আরম্ভ করছে। রাত্রে আমরা পাহারায় নিযুক্ত ছিলাম, আমাদের সাথে আমাদের কিশোরগঞ্জের 3 জন সাথী মারা গেছে। মনসুর ওয়াসিফ, মুয়াজবিন নূর, ওনাদের নেতৃত্বে এই সাতপন্থীরা আমাদের এই সাথী ভাইদের উপর অতর্কিত হামলা করছে। পরে সাংবাদিক সম্মেলন করে সাতপন্থীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত জানানো হয়। 30 জনের মতো আমরা নাম আছে, যার মধ্যে 10 জন উল্লেখযোগ্য। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। ইজতেমার জন্য সাতপন্থীদের ময়দান বরাদ্দ না দেওয়ারও আহ্বান জানানো হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে পারবে কি না এ নিয়ে রয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে, তাই এই সরকার তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে বাধা নেই বলছেন কেউ কেউ। কেউ বলছেন 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা, সংস্কার সহ বেশ কিছু বাধা রয়েছে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়কে পরিণত হওয়ার ক্ষেত্রে। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। মঙ্গলবার এমন মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এরপর থেকেই আলোচনা জোরালো হয় অন্তর্বর্তী সরকার কি তবে বিলুপ্ত হয়ে যাবে, নাকি বর্তমান সরকারই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য আইন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একীভূত হতে রয়েছে বেশ কিছু আইনগত বাধা। এখানে বয়সের একটা পরিসীমা আছে, সেখানে তত্ত্বাবধায়কের চিফ কে হবেন সেগুলো পরিষ্কারভাবে যেতে বলা আছে এবং ক্রমান্বয়ে সেগুলোকে এক্সস্ট করতে হবে। তত্ত্বাবধায়ক সিস্টেমের মধ্যে যদি চলে আসে তবে 90 দিনের মধ্যে ইলেকশন সংগঠন করতে হবে। ডে টু ডে অ্যাফেয়ার্স এবং ইলেকশন সংক্রান্ত কাজ করা ছাড়া অন্য কোনো পলিসি ডিসিশনে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে অন্তর্বর্তী সরকার ও তাদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। রাষ্ট্রপতিকে আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন সঠিক হয় না, হয়নি অতীত, বর্তমানে হবে না, ভবিষ্যতেও হবে না। বর্তমান পরিপ্রেক্ষিতে সব কিছুর উদ্দেশ্যে তো জনস্বার্থ কোনটাকে সাপোর্ট করে সেটা যদি মনে হয় যে না বর্তমান কাঠামোতে চলাটাই বিবেচিত চলবে, আর যদি সবাই মিলে মনে করে না তত্ত্বাবধায়ক সরকার যেহেতু এসে গেছে সেটাই জনগণের এতদিনের চাওয়া, সুতরাং এটাই চলবে। তবে জাতীয় সংকটকালীন অবস্থায় একীভূত হওয়া ছাড়াই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন এই সিনিয়র আইনজীবী। যখন প্রয়োজনের মুহূর্তে ওনার তত্ত্বাবধানে বা ওনার নেতৃত্বে যে সরকারটা গঠিত হয়েছে
এই সরকারটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারি, এবং এখনকার পরিস্থিতিতে উনি তত্ত্বাবধায়ক সরকার, কারণ উনি তো দেশকে তত্ত্বাবধান করতেছেন। সরকার ওনার তত্ত্বাবধানে আছেন, দেশ ওনার তত্ত্বাবধানে আছেন, অসুবিধা কি? আইন না থাকলেও দেশের প্রয়োজনে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজসহ পুরো কাঠামো বৈধতা পাবে বলেও মনে করছেন আইন বিশ্লেষকরা। কাজে ওনার বৈধতা নাই এটা আমরা বলবো না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। 31 দফা সফল করেই সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ স্বাবলম্বী হোক, আমরা যদি মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। কি সেই কায়দা? যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য, সেই কাজটি করা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। কাউন্সিলরদের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি পুনর্বহালে করবে সুপারিশ। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদ। কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদিরের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মিশরের রাজধানী কায়রোর হোটেল সেন্ট রেজিসে মতবিনিময় করেন তারা। এ সময় মালয়েশিয়া শ্রম বাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে আলোচনা হয়। এর আগে 11তম D8 সম্মেলনে অংশ নিতে বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রোয় পৌঁছান ডক্টর ইউনুস। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধানরা যোগ দেবেন। বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের পুনর্বহালের সুপারিশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দেন দুই সংগঠনের শীর্ষ নেতারা। সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের আহ্বানও জানিয়েছে নাগরিক কমিটি। সেই সঙ্গে ফ্যাসিবাদীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323 পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়। প্রায় 4 মাস পর অপসারিত সেই কাউন্সিলররা সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই সমাবেশ থেকে কাউন্সিলররা নিজেদের পুনর্বহালের দাবি জানান। আপনি হাফ টাইমে বলেন যে তোমরা বাদ চলে যাও, তোমরা দোষী, এরকম তো হতে পারে না। আপনারা আমাদেরকে পুনর্বহাল করেন, আপনাদের সকল দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করব। সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কাউন্সিলরদের পরবর্তী প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নন হাসনাত আব্দুল্লাহ। দ্রুত সমস্যা সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করা হবে বলে জানান তিনি। কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। এটা আমাদের স্পষ্ট অবস্থান। কাউন্সিলরদের পক্ষ থেকে আমার আহ্বান এবং অনুরোধ, আমার সহযোদ্ধারা এই লড়াইটাকে মিনিস্ট্রি লেভেলে, উপদেষ্টা লেভেলে আপনাদের হয়ে ফাইট করবে। কাউন্সিলরদের পুনর্বহালের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্ত জোরে দেন নেতারা। এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে। এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো, লড়াই করব, সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে। আপনাদেরকে আপনাদের স্থান ফিরিয়ে দেওয়া হোক এবং আপনাদেরকে প্রশাসনিক মর্যাদায় দিয়ে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সরকার দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনবে। অপসারিত এই কাউন্সিলরদের পুনর্বহালের পর মেয়র হবার প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। হুঁশিয়ার করে বলা হয়, ফ্যাসিবাদের বিচারের আগে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে চিহ্নিত হবে। ইনকিলাবে জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের 4,14,57,000 টাকার চেক ডিসঅনার মামলায় সমন জারি করেছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবুল হক এই আদেশ দেন। সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন গাজী সাহাগীর হোসেন, ইমদাদুল হক ও মালিকা বেগম। তাদের সবাইকে আদালতে হাজির হতে বলা হয়েছে, অন্যথায় জারি করা হবে গ্রেফতারি পরোয়ানা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। যশোর সীমান্তে বিএসএফ এর নির্যাতনে 3 বাংলাদেশি নিহতের অভিযোগ। ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে 4, ময়দান এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক হতে পারবে কিনা আইনজীবীদের মিশ্র বক্তব্য। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com সাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।